যৌথ বাহিনী দ্বারা সংঘটিত অত্যন্ত ন্যক্কারজনক এবং পীড়াদায়ক একটি ঘটনা সর্বমহলের গভীর চিন্তার দাবি রাখে। আওয়ামী ফ্যাসিবাদীদের মতো ট্রেডিশনালি সুটকেস গুছিয়ে পালানো একটা চোর ক্লাব এতগুলা বছর বাংলাদেশের বুকে যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল কিছু লাঠিয়ালের কারণে। এই লাঠিয়ালদের মধ্যে অন্যতম ছিল সশস্ত্র বাহিনীর ঘাপটি মেরে বসে থাকা কিছু দোসর, যাদের চেহারা, যাদের পরিচয় এখন দেশ সহ সারা পৃথিবীর কাছে অলরেডি উন্মোচিত হয়ে গেছে। কর্তৃক অবৈধভাবে আটক করা হয়, তখন আমি চিন্তা করছিলাম যে আমার হয়তো এখানে বসে থাকার বা এটাই হয়তো আমার জীবনের শেষ দিন। যেটা স্বৈরাচারী হাসিনার আমলে হয়েছে সেইটা একই ঘটনা হয়তো আমার সাথে হতে যাচ্ছে। ছিল যে আমাদের যে এই মুভমেন্ট 350 অফিসার এবং 600+ সৈনিক, এই মুভমেন্টটাকে যাতে কোনো ক্রমেই অন্যভাবে প্রবাহিত করা না হয় এবং আমাদের কোনো কার্যক্রমই জানি স্বৈরাচারী হাসিনা এবং ফ্যাসিস্ট কোনো ধরনের একটা আমাদের মুভমেন্টটাকে অন্যভাবে প্রবাহিত না করে তাদের পক্ষে কাজে লাগাতে পারে। এই জন্য প্রথম থেকেই আমরা নমনীয়ভাবে শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছিলাম। 2 মাস পরেও যখন দেখলাম যে আমাদের আসলে কোনো একটা অ্যাড্রেস করা হচ্ছে না, ফর্মাল অ্যাড্রেস করা হচ্ছে না, মাননীয় প্রধান উপদেষ্টা কিছু করছেন না, অথবা মাননীয় 3 বাহিনী প্রধানের কাছ থেকেও আমরা আশানুরূপ কোনো কিছু পাচ্ছি না, তো আমরা যে আমাদের সৈনিকদের যে সহযোদ্ধা প্ল্যাটফর্ম ছিল ওরা আমাদের সাথে যোগাযোগ করলো জাস্টিস ফর কমরেডের সাথে। আমরা সমন্বিতভাবে একটা প্রোগ্রাম সেট করলাম, সেটা হচ্ছে 10ই নভেম্বর, যে আমরা পুনরায় 2টা ফর্ম একসাথে হব এবং একসাথে হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আরেকবার স্মারকলিপি প্রদান করব। নিকুঞ্জতে যে একটা রেস্টুরেন্ট আছে ট্রাস্ট শর্মা হাউস নামে, হোটেল রিজেন্সির পিছনে, তো ওখানে আমরা একটু আলোচনায় বসি যে যেহেতু 10 তারিখে আওয়ামী লীগ একটা প্রোগ্রাম দিয়েছে, আমাদের প্রোগ্রামটা আমরা 10 তারিখ শেষ করে 10 তারিখ না করে 11 তারিখ করা যায় কিনা, কারণ আমরা কোনোভাবেই বিতর্কিত হতে চাই না। আমরা 5ই আগস্টের আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমরা যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য আমাদের অনেকে রক্ত দিয়েছে, আমাদের অনেকে আহত হয়েছে, তো আমরা চাচ্ছিলাম না যে আমাদের এই মুভটাকে কোনোভাবেই যে ফ্যাসিস্টের পক্ষের মুভ এই ধরনের তকমাকে দিক কেউ দিক। এই জন্য আমরা হচ্ছে এই প্রোগ্রামটাকে 11ই নভেম্বর করার চেষ্টা করছিলাম, 9টা থেকে 9:15। তো এর মধ্যে হুট করে সাদা পোশাকে ডিজিএফআই এর কিছু লোকজন ঢুকে একজন পরিচয় দিয়ে বলতেছে আমি মেজর, এবং আমাদের একজন সৈনিক ছিল মুস্তাফিজ, ওকে বলতেছে যে তোমরা সবাই বসো, আর্মি আসতেছে। তারা প্রায় 30-40 জন সাদা পোশাকে ছিল। তো এর 15 থেকে 20 মিনিট পরে র্যাবের ইন্টেলিজেন্সের গাড়ি, মোবাইল ট্রাকার সহ, তারপরে আর্মির 4টা জিপ, পুলিশের 2টা জিপ এসে আমাদের পুরো গ্রাউ করে ফেলে। তো 1.5 ঘন্টার মতো সময় লাগার পরে আমি তাদের জিজ্ঞেস করলাম যে আমরা কেন এখানে আছি, আমরা কি কোনো দোষ করেছি, আমাদের বিপক্ষে কি কোনো অ্যালিগেশনস আছে বা কোনো ওয়ারেন্ট আছে যে এই আইনি বলে আপনি আমাকে তুলে নিয়ে যাবেন বা কোনো কিছু করবেন। তো আমাদের বলল যে তোমরা বসো, ভদ্রভাবে কথা বলছি, আমাদের অন্য উপায় অবলম্বন করতে বাধ্য করবে না। তো ওইখানে জানার পরেও যে আমি একজন সাবেক নৌবাহিনীর কর্মকর্তা, তা আমাদের সাথে এমন একটা আচরণ করা শুরু করলো, মনে হচ্ছে যে এই ফ্যাসিস্ট আমলে আমরা ফিরে গেছি। যেমন ফ্যাসিস্ট আমলে যেমন মানুষের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ শুরু করা হতো, আমাদের সাথে সেই রকমের একটা বিষয় শুরু হলো। তা আসলে 70-80 জনের মতো লোক, এর মধ্যে 30-40 জন ইউনিফর্মধারী, অস্ত্র সহ, আমরা মাত্র 6 জন। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছিলাম জিনিসটা জানার জন্য, বাট তারা আমার সাথে কোনো কোঅপারেট তো করে নাই। প্রায় 10:45-এর দিকে আমাকে হচ্ছে ওখান থেকে একজন মেজর র্যাঙ্কের অফিসার আসলেন। তাদের নেম প্লেটটা হচ্ছে ঢাকা ছিল দেখে আমি নামটা বলতে পারছি না। তো উনি এসে বললেন যে আমাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানায় আছে, তোমাদের সাথে একটু কথা বলবে। তা আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের সাথে কথা বলবে, আপনারা তো আমাদের ফোনগুলো এট দ্য মিন টাইম আমাদের ফোনগুলো সবাই নিয়ে নিয়েছে, তো আপনি তো আমাদের ফোনগুলো নিয়ে নিয়েছেন, আমরা একটু ফ্যামিলিকে জানাই অথবা আমাদের সিনিয়রদের জানাই, সো দ্যাট তারা হচ্ছে আমাদের একটু ট্র্যাক করতে পারে আমরা কোথায় আছি না আছি। এখন উনি আমাকে বলল, ভাই তুমি সামরিক বাহিনীতে ছিলা, তুমি জানো আসলে কি প্রসিডিউর কি, আমি পারবো না, তোমারে বলছি তুমি চলো। তো আসলে ব্যাপারটা এমন ছিল যে এখানে আসলে বলার আর কিছু ছিল না। তো আমরা ওনার পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে
ক্যান্টনমেন্ট থানায় আমাদের নিয়ে গেল। ক্যান্টনমেন্ট থানায় নেমে জাস্ট ওই যে মেজর ছিল, মেজর বললো যে তোমরা আসো। তো আসার কোনো কথা নেই, আমাদের জাস্ট হাজতে ঢুকানো শুরু করলো। তো তখন আমি আবার গেলাম ওনার কাছে যে আসলে আমাদের দোষটা কি, আপনি কি দোষে আমাদের তুলে নিয়ে আসছেন? আপনি বললেন যে আমাদের সাথে কথা বলবে, এখন হাজতে ঢুকাচ্ছেন, এইটা কোন ধরনের আচরণ? উনি বললো যে এটা উপরের আদেশ, আমার কিছু করার নাই। তো উনি বললো আচ্ছা ঠিক আছে কথা বলছি। তো কথা বলছি বলে উনি আর কোনো কথা না বলে ওসিকে বললো যে ওনাদের হাজতে ঢুকান। তো এক রকমের ফোর্স করে, গায়ে পুশ করে, কুকুর বিড়ালের মতো আমাদের দুইজন অফিসারকে এক জায়গায় আর আমাদের চারজন সৈনিককে আর একটা হাজতে ঢুকানো হলো। ঢুকানোর পরে কোনো খোঁজ নাই, খবর নাই, কোনো কিছু নাই পর্যন্ত ভাই, কোনো খাবার নাই, দাবার নাই। আমরা তো সামরিক বাহিনীর লোকজন, আমরা তো জানি যে যুদ্ধবন্দীকেও হচ্ছে তার খাবারটা এনশিওর করতে হয়, বাট আমাদের কোনো খাবার নাই, দাবার নাই, কোনো কিছুই নাই। এরপরে আমাদের প্ল্যাটফর্মের থেকে দুইজন স্যার সকাল প্রায় 10টার দিকে আসলেন। ওনারা থানার বাইরে হাউলি কাউলি করতেছিল যে আসলে আমাদের কোনো খোঁজ পাচ্ছিল না। ওই যে এসএমএস এর মাধ্যমে ওনারা খোঁজ নিয়ে জানলেন। তারপরে 10টার সময় যখন ওনাদের আমরা দেখলাম, আশ্বস্ত হলাম। তো ওনারা বারবার হচ্ছে কথা বলতেছিলেন ওসির সাথে, প্লাস অন্যান্য জায়গায় কথা বলতেছিলেন, বাট এরপরেও কোনো ছাড়ার নিয়ম নাই, কোনো এক্সপ্লানেশন নাই, কোনো কিছু নাই। 2টার সময় হচ্ছে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে খাবার দিল। সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে আমাদের অফিসাররা থানায় টাকা দিয়ে আসছে, সেই টাকা দিয়ে তারা খাবার কিনে দিচ্ছে। বাট আমাদের যে ধরে নিয়ে গেছে এতগুলা মানুষ, আমরা যে না খেয়েও থাকতে পারি, কেউ যে অসুস্থ হইতে পারে, এরকম কোনো ভ্রুক্ষেপ যেই বাহিনী নিয়ে গেছে তাদেরও ছিল না, পুলিশেরও ছিল না। মানে এই স্বাধীন দেশে এই বৈষম্য বিরোধী, আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, যে বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করতে চাই, এই রকমের আচরণ শুধু আমি কেন, একটা যারা হচ্ছে রাস্তায় ঘুমায় সাধারণ মানুষ, তাদের সাথে তো এরকমের আচরণ করা উচিত না। শত্রু যেন বলে দেওয়া আমার মৃত্যু হয়, কাওয়ার্ডের মতো যেন মৃত্যু না হয়, ঠিক আছে? এই ব্রত নিয়ে কিন্তু এই পর্যন্ত আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, ঠিক আছে? যারা আওয়ামী লীগের দোসর হওয়ার পরেও আমাদের সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন করছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আপনার এবং আমাদের মধ্যে পার্থক্য খুব বেশি নয়। আপনি যে প্রশিক্ষণে প্রশিক্ষিত, আমরা সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যরাও কিন্তু ঠিক একই প্রশিক্ষণে প্রশিক্ষিত। যে আমরা চাই একটি স্বাধীন গণতদন্ত কমিশন গঠনের মাধ্যমে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় আমাদের দাবিসমূহ মেনে নেওয়া হোক। স্বাধীন গণতদন্ত কমিশন গঠনের রূপরেখা বৈষম্যমূলক ব্রিটিশ সামরিক আইন এবং সেনা নৌ বিমান বাহিনীর এক সংস্কার করতে হবে। স্বাধীন গণতদন্ত কমিশন গঠনের ক্ষেত্রে শুধুমাত্র সামরিক অফিসার দ্বারা কমিশন গঠনের পরিবর্তে সামরিক অফিসার, বেসামরিক আইন বিশেষজ্ঞ, জাস্টিস ফর কমরেড এবং সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রতিনিধি নিয়ে স্বাধীন গণতদন্ত কমিশন গঠনের ক্ষেত্রে শুধুমাত্র সামরিক অফিসার দ্বারা কমিশন গঠনের পরিবর্তে সামরিক অফিসার, বেসামরিক আইন বিশেষজ্ঞ এবং জাস্টিস ফর কমরেড ও সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রতিনিধি নিয়ে কমিশন গঠন করতে হবে। প্রত্যেকটি স্বতন্ত্র ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ভুক্তভোগী সদস্য যাতে করে তার নিজ পক্ষে বক্তব্য উপস্থাপন করতে পারে, সেই সুব্যবস্থা করতে হবে। তদন্ত কমিশনের বিচারে যদি প্রমাণিত হয় যে তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাহলে ভুক্তভোগী সদস্যকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং তার প্রতি অন্যায় করার অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাকে আইনের আওতায় আনতে হবে। তদন্ত কমিশনের কার্যক্রম গণমাধ্যম ও টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি, যাহাতে মানবিক দিক বিবেচনা সাপেক্ষে আমাদের দাবিসমূহ মেনে নিয়ে কয়েকশত পরিবারের জীবিকা নির্বাহ ও দেশ ও জাতির সেবায় নিয়োজিত করা হোক। শুধু আমাদের যে অবৈধভাবে আটক করেছে, আসলে আটক আদেশটা তো একটা চেইনের মাধ্যমে আসে। সো যারা এই সিস্টেমের সাথে জড়িত আছে, যারা এখনো ফ্যাসিস্টের চিন্তা ভাবনা লালন করে, তাদের
পূর্ণ আমাদের যে অবৈধভাবে আটক করছে সেই আটকটার একটা পূর্ণ তদন্তের মাধ্যমে যারা এটার সাথে যুক্ত আছেন তাদের শাস্তির দাবি আমরা করছি।